আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এই ল্যাঙ্গুয়েজ গ্রুপে বাংলা, সংস্কৃত, ইংরাজি সবাই আছো। তো আজকে একটা ছোট্ট ক্লাস যেটা নেব আমি তোমাদের, সেটা শুধু যারা বাংলা ফার্স্ট মেথড তাদের জন্য, অর্থাৎ বাংলা ফার্স্ট মেথড তোমাদের যাদের আছে তাদের একটা ছোট্ট বিষয় আলোচনা করি, এবং আগেও যে দু একটা বিষয় আলোচনা করেছি সেগুলো তোমাদের ল্যাঙ্গুয়েজ মেথডের প্রত্যেকেরই লাগবে, কিন্তু আজকের এই ক্লাসটা তোমরা শুনতে পারো। তবু আমি শুধু ফার্স্ট মেথড বাংলা যাদের তাদের দু একদিনের মধ্যে অ্যাসাইনমেন্টটা দেবো, এই জন্যে আমি একটুখানি বলছি। তোমরা পুরনো পড়া থেকেই একটু মনে করে নাও। দেখো, তোমাদের ক্লাসে প্রথম যখন আমি শুরু করি তখন লার্নিং ডিজাইন বা লেসন প্ল্যান বলার সঙ্গে সঙ্গে আমি সেকেন্ড সেমের যে থিওরি তোমাদের, অর্থাৎ ফাউন্ডেশনস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ভাষা শিক্ষণের গঠনমূলক ভিত্তিগুলো যেগুলো, তার মধ্যে আমি দুটো বিষয় তোমাদের একটু নিজেদেরই অনার্স বা অনেকে মাস্টার ডিগ্রি করে এসেছে তাদেরকে মনে করে নিতে বলেছিলাম। অর্থাৎ থিওরি ক্লাস বিএডে এমন একটা, প্র্যাকটিকামে এমন একটা সময় চলে যায়, থিওরি ক্লাসটা এইভাবে আলোচনার জন্য অনেকটা কম পাওয়া যায়, আর এবারে পরিস্থিতি তো অনেকটা অন্যরকম। তবু তোমাদের এইভাবে একটু আলোচনা করি, এই আলোচনার সূত্রে দেখবে প্র্যাকটিকাম অ্যাসাইনমেন্ট যাই করো তোমাদের অসুবিধা হবে না, আমি আশা রাখি। তো আমি তোমাদের, দেখো, ভারতবর্ষে ভাষা শিক্ষণের যে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বর্তমান ধারা, তার মধ্যে দুটো বিষয়কে জোর দেব, ভালো করে একটু শুনবে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্রেজেন্ট স্ট্যাটাস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ইন ইন্ডিয়া, বা ভারতবর্ষে ভাষা শিক্ষণের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান ধারা, এর মধ্যে দুটো বিষয়কে আমরা জোর দেব। একটা হচ্ছে ভারতবর্ষে ভাষা শিক্ষণের ঐতিহাসিক প্রেক্ষাপট বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ইন ইন্ডিয়া, আর একটা হচ্ছে ভারতবর্ষে ভাষা শিক্ষণের বর্তমান ধারা, প্রেজেন্ট স্ট্যাটাস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ইন ইন্ডিয়া। তোমাদের কিছুদিন আগে মনে আছে যে আমি দুটো বিষয় দেখতে বলেছিলাম, তার মধ্যে একটা বিষয় এটা ভারতবর্ষে ভাষা শিক্ষণের যে বর্তমান ধারা, এটাকেই আমি তোমাদের একটু দেখে নিতে বলেছিলাম টার্গেট ল্যাঙ্গুয়েজের সঙ্গে সঙ্গে। টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা, সেই অভীষ্ট ভাষার কিছু ছবি তোমাদের দিয়েছিলাম যাতে তোমাদের একটু সুবিধা হয়। আর ভারতবর্ষে ভাষা শিক্ষণের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, ভাষা শিক্ষণের ঐতিহাসিক প্রেক্ষাপটের সূত্র ধরে নিজেরাই তোমরা দেখো অনার্স ক্লাসে ভারতবর্ষের ভাষা শিক্ষণের বিষয়গুলো তোমরা কিছুটা পড়ে এসেছো। অর্থাৎ আমরা ভাষা শিক্ষণের যে ইতিহাস, সেটাকে বাদ দিয়ে তো বাংলা বিএড ক্লাসের সব কিছু আলোচনা করে নিতে পারি না, এই জন্যে তোমাদেরকে এই জায়গাটা আমি থিওরি ক্লাসের অ্যাসাইনমেন্টে একটু জোর দিচ্ছি। অর্থাৎ দেখো, তোমরা একটা জিনিস মনে করতে পারো যে প্রমথ চৌধুরী সবুজপত্র যখন 1914 সাল, সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম কি না, চলিত ভাষায় বিশেষ গুরুত্ব দান করেছিলেন। কি বলেছিলেন? যে ভাষায় কথা কই সেই ভাষায় লিখতে পারলেই লেখা প্রাণ পায়। ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে, কলমের মুখ হতে মানুষের মুখে নয়। এটা কে বলেছিলেন? প্রমথ চৌধুরী। আমার লেখাতেও এটা আমি তোমাদের স্মরণ করিয়ে নিয়েছিলাম। অর্থাৎ দেখো, সমস্ত বাংলা ভাষার যে একটা ইতিহাস আছে, সেখানে যুগবিভাগগুলো আমি ছবি তুলে তোমাদের আরেকবার মনে করাচ্ছি। তোমরা অনার্স পড়তে গিয়ে যে কেউ পাসে, অনার্সে বা পরের দিকে মাস্টার ডিগ্রিতেও কাজে লাগে, সেটাকে বাদ দিয়ে তোমরা আসোনি। কিন্তু আমরা দেখো এই সমস্ত কিছু, অর্থাৎ আদি মধ্যযুগ, পরবর্তী মধ্যযুগের বাংলা সাহিত্যকে টপকে গিয়ে আমরা প্রমথ চৌধুরীর এই উদ্ধৃতিটা তোমাদেরকে স্মরণ করালাম। কেন মনে করালাম? কেননা তারপর কিন্তু আমরা এই সমষ্টির বদলে সাহিত্যে ব্যক্তি স্বাতন্ত্র্যের একটা ইঙ্গিত পাচ্ছি।
ছন্দের পরীক্ষা নিরীক্ষা, গীতিকবিতার আত্মপ্রকাশ, এই সবই ঘটতে দেখছি। একটু ইতিহাসটা তোমরা মনে করবে। এই জন্য আমি এটা যারা বাংলা ফার্স্ট মেথড আছো তাদের জন্যে একটু বিশেষভাবে আলোচনা করছি। আর একটা কি, যে গদ্য সাহিত্যের বিকাশ লাভ, এটা কি প্রথমেই করেছিল? তোমরা কবিতার কথাটা অনেক বেশি মানে মাথায় রাখতে পারবে। এই যুগ বিভাগগুলো আমি আলাদা করে যদি আলোচনা করতে চাই তাহলে সেকেন্ড সেমের পুরো ক্লাসই চলে যাবে। কিন্তু এটা কি আমরা একটু স্মরণ করে নেব, ওখান থেকে একটু একটা হয়তো ছোট প্রশ্ন আসতে পারে। কিন্তু তোমাদের মূল বিষয় যেটা বিএডের প্রফেশনাল কোর্সে তোমরা পড়ছো, সে অর্থাৎ এই কোর্সে কিন্তু আমরা অবশ্যই দেখবে লেসন প্ল্যান, লার্নিং ডিজাইন, এইগুলোতে পেডাগজি অফ টিচিং, এইগুলোতে বেশি গুরুত্ব দিচ্ছি। কেন দিয়েছি না, তোমাদের একটা বড় প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তবু তার সঙ্গে তো অ্যাসাইনমেন্ট থিওরি পরীক্ষাও দিতে হবে। সেটা হোক না 35 নম্বরের পরীক্ষা, হোক না সেটা অ্যাসাইনমেন্ট 15 নম্বরের পরীক্ষা, তবু তো এই বিষয়টাকে একটু তোমরা মাথার মধ্যে রাখবে। দেখো, গদ্য সাহিত্যের বিকাশটা পরবর্তীকালে লাভ করছে। তারপর দেখো, ছোট গল্প রচনায় আমরা একটা আধুনিকতার স্পর্শ পাচ্ছি, তাই তো? আর কিসের কথা তোমরা আনবে? অবশ্যই নাট্য সাহিত্য বা প্রহসন ও প্রহসন বলবো, কেননা আমরা জানি নাটক আর প্রহসন দুটো আলাদা বিষয়। আর প্রবন্ধ, হ্যাঁ, এখানেই দেখছি যে এগুলো আত্মপ্রকাশ করছে পরবর্তীকালে। তাহলে আমি কি বলেছি, ভারতবর্ষে ভাষা শিক্ষণের বর্তমান ধারা, অর্থাৎ প্রেজেন্ট স্ট্যাটাস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। হ্যাঁ, এটা মাথায় রাখবে। এই আলোচনা করতে গিয়ে তোমাদের এই সব বিষয়গুলো একটু মাথার মধ্যে আনবে। আর একটা জিনিস কখনোই ভুলবে না, যে আধুনিক পর্যায়ে যা যা ক্রমবিকশিত হয়ে উঠেছে তা অতীতকে বাদ দিয়ে নয়, তাই তো? অর্থাৎ অতীতকে আঁকড়ে ধরেই কিন্তু তার বিকাশ। তাই বাংলা সাহিত্যের যুগ বিবর্তনের ইতিহাস যদি তুমি মাথায় রাখতে চাও বা পূর্ণ জ্ঞান বা ধারণা না রাখো, তাহলে কি হবে, যে একটা বড় জায়গা টপকে গিয়ে তুমি পরবর্তীকালের যে ক্রমবিকাশের যে ধারা, সেটাতে যেতে পারবে না। হ্যাঁ, তাই আমি একটু ছোট্ট টুকরো টুকরো আলোচনা করব। এইভাবে আলোচনা করলে দেখো তোমাদের এই অসুবিধার সময় মানে একটুখানি বুঝে নিতে তোমাদের মানে ভালোও লাগবে, অ্যাসাইনমেন্টগুলোও করতে পারবে, এবং পরে আমরা সুবিধা মতো সমস্ত বিষয় আলোচনা করব। কিন্তু দেখো, এই গৃহবন্দী দশা যেটা আমরা রয়েছি, আমি ভেবেছিলাম একটু অপেক্ষা করছিলাম, কিন্তু সেটা তো এক্সটেন্ড করছে, অর্থাৎ এক্ষুনি তো থেমে যাচ্ছে না। তাই আমার আলোচনা পরিস্থিতি অনুযায়ী এভাবে আমিও চালাবো, আর তোমরাও একটু রেসপন্স করো। হ্যাঁ, আমি কিছুটা মানে গ্যাপ দিয়ে দিয়ে দেখবে তোমাদের একটা করে বিষয় দিই, কিন্তু তোমরা একটু রেসপন্স করো যে তোমরা শুনেছো, বুঝেছো। আর পরবর্তীকালে তোমাদের সঙ্গে যে দেখা হবে না বা আরও বেশি আলোচনার অবকাশ থাকবে না তা তো নয়, তবু তোমরা একটু রেসপন্স করলে আমি বুঝতে পারবো বিষয়গুলো তোমাদের জানা, তবু একটু তোমরা স্মরণ করে নিচ্ছ। ঠিক আছে? এবার দেখো, একটা বিষয় আমি জোর দেবো, আবার ভালো করে শোনো। যারা বাংলা ফার্স্ট মেথড তাদের জন্য বলছি, অ্যাসাইনমেন্টটা একটা বিষয় কিন্তু আমি জোর দেবো, বাংলা সাহিত্যের ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। আবার ভালো করে শোনো, আমি তোমাদের লিখিত আকারে প্রশ্নটাও দেবো। বাংলা সাহিত্যের ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কী সেটা? অবশ্যই সাহিত্যের ইতিহাস সবার পড়া, অর্থাৎ সাহিত্যের ইতিহাস যখনই জানবে না, তখনই কী হবে, এই যে আমি যেটা বললাম, যে অতীতকে টপকে ওই 1, 2, 3, 4 সিঁড়িটা টপকে 10 নম্বরে তো ওঠা যায় না। সেরকমই কালের প্রভাবকে স্বীকার করে নিয়েই তো বাঙালি জাতীয় সংস্কৃতির একটা ধারাবাহিক পরিবর্তন ঘটেছে। তাই বাংলা সাহিত্যের ইতিহাস পাঠের মাধ্যমেই কী হবে, যে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতির একটা মেলবন্ধন আমরা খুঁজে পাবো। এই জন্যে এটা তোমরা একদম সম্পূর্ণ নিজের মতো লিখবে। এটার ছবি আমি দিচ্ছি না এজন্যেই যে একদম একরকম হয়ে যাবে লেখাটা, কিন্তু তোমরা দুটো বিষয়ে জোর দেবে, যে ইতিহাস আর সাহিত্য, এই দুটো শব্দ তো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তা তোমাদের যেহেতু বাংলা ফার্স্ট মেথড, তোমাদের নিজস্ব চেতনায় কোথায় এই দুটোর জড়িয়ে থাকার একটা প্রয়োজনীয়তা, ইতিহাসকে বাদ দিয়ে কি সাহিত্য হয়? হয় না। ঠিক বলেছ, মানে তোমরা অবশ্যই মনে মনে বলছো, সব সময় তোমাদের আর কিছুদিন পরেই আরও সামনে দেখা সাক্ষাৎ পাবো। কিন্তু দেখো, এই যে জুম নিয়ে একটু অসুবিধা হয়ে গেল, হয়তো স্কাইপে তোমরা আসতে পারো, কিছু রেসপন্স হয়তো করবে, কিন্তু তোমরা আপাতত ধারাবাহিকভাবে এইভাবে আমার কাছে শোনো, নিজেরা পড়াশোনা করো, একটু লেখো, কাজগুলো করো। তারপর প্রয়োজন মতো আমি আবার তোমাদের ক্লাসের ধরন বদলে বদলে নেব, আর তার মধ্যে দেখা হলে তো সব থেকে ভালো। অর্থাৎ ইতিহাস আর সাহিত্য, এই দুটো
শব্দ কোথায় মিলেমিশে আছে এবং বাংলা সাহিত্যের ইতিহাস কেন পাঠ করা একটা মানে অবশ্যই অপরিহার্য বা প্রয়োজনীয়, এইটা তোমরা একটুখানি মনে মনে আজকে ভাববে। ঠিক আছে, সন্ধে পর্যন্ত কিন্তু এটা ভাববে। এবং এই দুটো শব্দ সমস্ত বাঙালির দেখবে মনন ও সংস্কৃতির সঙ্গে একদম সম্পৃক্ত হয়ে গেছে, তাই না? যদি তুমি বাঙালির এই বৈচিত্র্যপূর্ণ যে জীবনের যে প্রত্যেকটা বাঁক, সেখানে বাংলা সাহিত্যের ইতিহাসের ভূমিকাটা বাদ দিয়ে দাও, তাহলে কি হবে? একটা অসম্পূর্ণ থেকে যাবে। অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমি কিন্তু মানে অবশ্যই স্বীকার করব, যা বয়ে চলেছে এখনও। বাংলা সাহিত্যের ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কিন্তু এখানেই। আর একটা বিষয় ভাবো, যে এই যে যুগ যুগান্তকারী বিভিন্ন ঘটনা আমাদের ইতিহাসে, যে ঘাত প্রতিঘাত, এমনকি যে মিলেমিশে থাকার যে ইতিহাস, এই সমস্ত কিছুকে আশ্রয় করেই তো বাঙালি জাতির আত্মবিশ্বাসও হয়েছে। এবং বাঙালি জাতির আত্মবিশ্বাস আর এই জীবনী শক্তি থেকেই তো কী হয়েছে, বিভিন্ন ধরনের সাহিত্য আর সংস্কৃতিও আত্মপ্রকাশ করে চলেছে। অর্থাৎ বাঙালি জাতির ওই জীবনী শক্তি, আত্মবিশ্বাস বয়ে চলার সঙ্গে ওই বাংলা সাহিত্যের ইতিহাসের যে প্রত্যেকটা বাঁক, তার যোগটা কিন্তু অবশ্য স্বীকার্য। তোমরা ওটাকে বাদ দিয়ে কখনোই বলতে পারো না যে আমি শুধু বাংলা সাহিত্যের ইতিহাস পাঠ করব, আর কেউ বলতে পারো না যে আমি শুধুই সাহিত্য নিয়ে থাকবো, ইতিহাসটা দেখব না, তাই না? অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাসের পাঠের প্রয়োজনীয়তা আমাদের মধ্যে অবশ্যই একটা বড় জায়গা বিএডের সেকেন্ড সেমের সিলেবাসে নিয়েছে। কেননা আমরা জানি যে বাংলা সাহিত্য সংস্কৃতিও যেরকম পরিপূর্ণরূপে পরবর্তীকালে আত্মপ্রকাশ করেছে এবং করে চলেছে, সেরকম যুগ যুগান্তকারী ঘটনার যুগ যুগান্তকারী যা ঘটনা ইতিহাসে ঘটেছে, তারও একটা অনস্বীকার্য একটা প্রভাব সেই সাহিত্যের ইতিহাসে এসেছে। এখন আমি যদি ওটা নিয়ে আলোচনা করতে যাই যে কোন মানে সাহিত্যের ইতিহাসের কোন কোন ঘটনা, কোন কোন উপন্যাসে, কোন ছোট গল্পে, কোন কবিতায় বা কোন ধরনের রম্য রচনায় প্রভাব ফেলেছে, মানে একদম পুরোপুরি বলা যায় যে অন্তত 1000টা লেখার নাম, কি গদ্যের হোক কি ছোট গল্পের হোক করেও সেটা শেষ হবে না। সেটা বাংলা অনার্সে মাস্টার ডিগ্রিতে তোমরা আলাদা পড়েছো, কিন্তু এখানে বিএডে সেগুলো শুধু টাচ করে যাবে, শুধু একটু আধটু স্পর্শ করে তোমরা একটা প্রফেশনাল কোর্সে আছো। তারপর চলে যাবে কি একদম পুরোপুরি তোমাদের মানে বিএডে যেটা গুরুত্ব পাচ্ছে সেই সমস্ত বিষয়গুলোতে। সেটা কোনগুলো আমরা তো বলছি, যেমন পেডাগজিক্যাল অ্যানালিসিস, অবশ্যই কি যে শিক্ষাতাত্ত্বিক বা বিজ্ঞানসম্মত একটা আলোচনা, কিন্তু এইটা বাদ দিয়ে তো নয়। অর্থাৎ থিওরির অ্যাসাইনমেন্টও তোমাকে একটু করতে হবে। তাই জন্যে এটা মানে জেনারেল নলেজ তোমাদের কাছে, যেহেতু বাংলা তোমাদের ফার্স্ট মেথড, দেখো আমি বারবার বলছি, কেননা আমরা জানি যে সেই সময়ের জীবনধারা আর মূল্যবোধকে আশ্রয় করে আজও পর্যন্ত কিন্তু সৃষ্টি হয়ে চলেছে বাংলা সাহিত্যের যে নির্মাণ, যে অভিনব বিভিন্ন ধরনের রচনা। এজন্য প্রথমেই তোমাদের কি বলেছি যে আমাদের অতীতকে আঁকড়ে ধরেই কিন্তু আধুনিক পর্যায়গুলো ক্রমবিকশিত হয়ে উঠেছে, তাই তো? তাই জন্যে আমরা এটাকে শুধু একটু স্মরণ করে নেবো। এটা তোমরা এমনিই লিখতে পারবে এক্ষুনি পাতার পর পাতা, কিন্তু সেই পাতার পর পাতা লেখার দরকার নেই। আমার ক্লাসে প্রথম থেকেই তোমরা একটা বিষয় শুনেছো কি, যে পরীক্ষায় সমস্ত কিছু অ্যাটেন্ড করবে, সংক্ষিপ্তভাবে লিখবে, বিজ্ঞানসম্মতভাবে লিখবে এবং শুধু টু দি পয়েন্ট যেটুকু উত্তর দরকার সেইটুকু লিখবে। তোমরা বাংলার ছাত্রছাত্রী বলে কখনোই পাতার পর পাতা অকারণে, যদি দরকার থাকে লিখবে, যদি দরকার না থাকে লিখবে না। তাই আমি দেখবে অ্যাসাইনমেন্টটা দেখতে পাবে, খুব ছোট্ট একটা প্রশ্নই তোমাদের দেব, সেখান থেকে তোমরা কিন্তু এই জায়গাটা একবার নিজেরা আজকে ভাববে যে বাংলা সাহিত্যের ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কোথায়। একটু থামলাম, কি বোঝা যাচ্ছে তো? প্রায় 15 মিনিট হতে চললো, একটু ভেবে নেবে। এরপর তো তোমাদের প্র্যাকটিকাম যখন আলোচনা করব, তখন তো মানে শুধু বাংলা নয়, 3টে মেথডের ছেলেমেয়েরাই আমার কথা শুনবে। কেননা যারা ইংলিশ আছে তাদের তো স্যার বলবেন আলাদা করে, যাদের মানে ইংলিশ সেকেন্ড মেথড আছে, হ্যাঁ, অর্থাৎ বাংলা ফার্স্ট মেথড, তাদেরকে তো বাংলার দুটো করতে হবে। সেই প্র্যাকটিকামের কথাটা আমি অন্যদিন বলি। আজকে বাংলা ফার্স্ট মেথডের অ্যাসাইনমেন্টের জন্য এই বিষয়টা পড়বে। আর একটা বিষয় তোমাদের দিয়েছি, ছবি তুলে দিয়েছি, কি বুঝতে পেরেছো তো? টার্গেট ল্যাঙ্গুয়েজ।
আমি কিন্তু তোমাদের বলেই দিয়েছি যে মাতৃভাষা ছাড়া আর একটা যে শিক্ষণীয় ভাষা, ভাষা শিক্ষণের ক্ষেত্রে, সেটাকেই কিন্তু আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ, একদম টার্গেট ল্যাঙ্গুয়েজ রূপে সংজ্ঞায়িত করেছি, তাই তো? অর্থাৎ মানে যখন যখন আমরা শেখাচ্ছি শিক্ষণ পর্বে কি হচ্ছে, যে শ্রেণীকক্ষে নির্দেশনার ভাষারূপে আমরা ওই অভীষ্ট ভাষাটাকেই কি করছি, যে ব্যবহার করছি। মানে উদাহরণসহ তোমাদের একদম পড়েছো, বুঝতে পেরেছো যে মাতৃভাষা ছাড়া অন্য একটা শিক্ষণীয় অভীষ্ট ভাষা বা টার্গেট ল্যাঙ্গুয়েজ যদি ইংরাজি ভাষা হিসেবে আমরা নির্বাচন করে থাকি যে এটা ইংরাজি ভাষা হবে, তখন কি হবে, যে পাঠদান পর্বে আমরা শুধুমাত্র ইংরাজি ভাষাটাই ব্যবহার করব। তখন সেই ক্ষেত্রে কি হবে, যে নিজের মাতৃভাষায় ইংরাজি ভাষার পাঠ্য বিষয়গুলো আমরা ব্যাখ্যা করা ছাড়া বাকি সময় ইংরাজি ভাষাটা ব্যবহার করব। অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজটা সেই সময়তে কিন্তু শুধু ইংরাজি ভাষাকেই নির্বাচিত করেছে। তোমরা এই বিষয়টা ওই যে আমি যে আমাদের ছবি তুলে দিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু টার্গেট ল্যাঙ্গুয়েজটা একটু ভালোভাবে বুঝবে, কেননা ওইখানে কিন্তু আমি তোমাদের থিওরিস অফ টার্গেট ল্যাঙ্গুয়েজগুলোও দেখিয়েছি, দেখেছো? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অর্থাৎ ব্যক্তিগত বৈষম্য ওইখানে একটা বড় জায়গা নিয়েছে। অ্যাফেক্টিভ ফ্যাক্টর অনুভূতিমূলক উৎপাদক, এজ ফ্যাক্টর বয়ক্রম, যে তোমাদের বয়সোচিত বা বয়ক্রম বিষয়ক উৎপাদক, এবং আর একটা জায়গায় এক্সপ্রেশন ফ্যাক্টর অভিব্যক্তিজনিত প্রভাবক। এইখানেও কিন্তু টার্গেট ল্যাঙ্গুয়েজের একটা মানে তত্ত্বের দিকগুলো আমি দেখিয়েছি। অর্থাৎ অভীষ্ট ভাষা যখন নির্দেশনার ভাষা রূপে তোমাদের ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে ব্যবহৃত হচ্ছে, তখন কি হচ্ছে, যে আমরা দেখছি যে টার্গেট ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের কতগুলো তত্ত্ব থাকছে। সেই ভাষা সংক্রান্ত তত্ত্বগুলো তোমাদের চারটি সংক্ষিপ্ত আকারে কিন্তু আলোচনা করেছি। অর্থাৎ ক্লাসে মানে ওটা অন্তত 2টো ক্লাসে তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি, কেননা তোমরা এগুলো জেনারেল পেপারে, অন্যান্য জায়গায় জেনারেল পেপারের কোর্সে পড়ছো। তবু সেগুলো কি আবার আমি রিপিট করছি, এক ব্যক্তিগত বৈষম্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, যেখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তোমরা এমনিতেই পড়েছো, তাই তো? দ্বিতীয়, যেখানে অ্যাফেক্টিভ ফ্যাক্টর অনুভূতিমূলক উৎপাদক, ভালো করে মনে করো, ক্লাসে সুন্দর করে আমি তোমাদের যখন স্কিলগুলো অর্থাৎ ক্যাপ, যখন কগনিটিভ, অ্যাফেক্টিভ আর সাইকোমোটর ডোমেন আলোচনা করেছি, তখনও কিন্তু এই ফ্যাক্টরের কথা এনেছিলাম। তৃতীয়, বয়ক্রম বিষয়ক উৎপাদক, এজ ফ্যাক্টর, ওই বিষয়টাও তোমরা একবার দেখে নেবে, আমি যেখানে তোমাদের আমার বই থেকে ছবিগুলো দিয়েছি সেখানটা দেখবে। আর একটা হচ্ছে অভিব্যক্তিজনিত প্রভাবক, এক্সপ্রেশন ফ্যাক্টর। যে কোনো বইয়ে তোমরা যদি পাও, এটা অবশ্য নতুন বই ছাড়া ওটা খুব একটা পাবে না, যদি পাও সেই জায়গায় অভিব্যক্তিজনিত প্রভাবক কীভাবে কাজ করছে অভীষ্ট ভাষা শিক্ষণের ক্ষেত্রে, সেটা তোমরা একটু ভালো করে দেখে নিও, একটু দেখবে, একটু শুনবে যেগুলো বললাম। অ্যাসাইনমেন্টের কাজ হয়ে গেলে আমরা আবার প্র্যাকটিকামের কাজে এগোবো। ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো, এইভাবে করা ছাড়া তো উপায় নেই। ঘরে থাকো, ভালো থাকো, এবং এভাবেই একটু করে আমাদের প্রয়োজন মতো সমস্ত সিলেবাসটা শেষ করে আমরা একবার রিভিশন করে নেবো যেগুলো দরকার আছে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।